আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গতদিন কিন্তু আমরা একটা সিরিজ শুরু করতে চাইছিলাম, যেইখানে আমরা কোশ্চেন পুরো চ্যাপ্টারটা পড়িয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমরা লাইভ ক্লাসটাও শুরু করছিলাম। কিন্তু মাঝপথে কিন্তু কারেন্ট চলে যাওয়াতে লাইভ ক্লাসটা নিতে পারিনি। তো তার জন্য পরে ভাবলাম যে লাইভ ক্লাসে না, এটা একটা কাজ করি, রেকর্ডেড আকারে টপিক ভিত্তিক করে তোমাদের পুরো শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো মেডিকেল এক্সাম ওয়াইজ অথবা তোমাদের এসএসসি এমসিকিউ যেহেতু কভার হবে, এই দুইটার জন্যই কভার করে দিই। অবশ্য এইচএসসি 26 ব্যাচেরই কোর্সন চ্যাপ্টারটা তাদের সিলেবাসের ভিতর আছে, 25 ব্যাচের নাই। তো যাই হোক, চলো আমরা শুরু করি। তো কোর্সন আজকের এই চ্যাপ্টারে আমরা পড়বো হচ্ছে কার্বোহাইড্রেট অংশটুকু। কার্বোহাইড্রেট থেকেই আমাদের চ্যাপ্টারটা শুরু করব। তো চ্যাপ্টার শুরু করার আগে এই চ্যাপ্টারটাই কোন কোন টপিক আছে এটা জানা তোমাদের জন্য প্রয়োজন। কোষশোষণ চ্যাপ্টারের ভিতর প্রথম রয়েছে শর্করা বা কার্বোহাইড্রেট, তারপরে অ্যামিনো অ্যাসিড, তারপর প্রোটিন বা আমিষ, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ, এনজাইম। এই 5টা টপিক রয়েছে। এই শব্দগুলোর সাথে তোমরা অবশ্যই পূর্ব পরিচিত। তো ভয় পাওয়ার কিছু নেই, চ্যাপ্টারটা অনেকে বলে কঠিন, বাট অতটাও কঠিন না। তো চলো দেখা যাক কতটুকু বুঝাইতে পারি তোমাদের। তো সর্বপ্রথম কার্বোহাইড্রেট জিনিসটা কি সেটা আমাদের বোঝা লাগবে। কার্বোহাইড্রেট হচ্ছে হাইড্রেটস অফ কার্বন থেকে উদ্ভূত, যার শব্দের অর্থ হলো কার্বনের জলায়ন। এখন পুরনো আমলে বিজ্ঞানীরা যখন কার্বোহাইড্রেট মানে ভাত ভাত তো কার্বোহাইড্রেট বা শর্করা বা চিনিকে দেখলো, দেখে দেখে হচ্ছে তারা এই কার্বোহাইড্রেট জিনিসটারে সংজ্ঞায়িত করার অনেক রকম চেষ্টা করছিল। তো সংজ্ঞায়িত করার জন্য প্রথমে তাদের মাথায় যেটা আসলো সেটা হচ্ছে, যদি কোনো যৌগে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1 হয়, তাহলে সেটা কার্বোহাইড্রেট। তারা এইভাবে জিনিসটাকে সংজ্ঞায়িত করছিল। যেমন তারা উদাহরণ হিসেবে দিয়েছিল গ্লুকোজ। গ্লুকোজের সংজ্ঞাতে কিন্তু C6H12O6, যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত কিন্তু 1:2:1। এই জন্য গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট, এটা তারা ভেবেছিল। কিন্তু আবার কিন্তু রয়েছে সুক্রোজ। সুক্রোজের কিন্তু আবার সুক্রোজের সংকেত কি? সুক্রোজের সংকেত হলো C12H10 ও 11। এইখানে কিন্তু আবার কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1 নয়, তবুও কিন্তু সেটা শর্করা। তো আবার এমন অনেক পদার্থ আছে যাদের ভিতর কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1 হওয়া সত্ত্বেও তারা কিন্তু শর্করা নয়। যেমন ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডের ভিতর কিন্তু কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত 1:2:1 হওয়া সত্ত্বেও এটা শর্করা নয়। আবার অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। তো তাহলে কার্বোহাইড্রেটকে কিভাবে সংজ্ঞায়িত করবে, তার জন্য পরবর্তীতে বিজ্ঞানীরা কি করছে, অনেক রকম গবেষণা চালাইছে। সর্বশেষ কার্বোহাইড্রেটে তারা একটা সংজ্ঞায় রূপান্তরিত করতে পারছে। তো সেটা হচ্ছে এইভাবে ব্যাখ্যা করা যায় যে কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন অথবা এদের থেকে উদ্ভূত যৌগ। পলিহাইড্রক্সি কেন বলছি? কারণ কার্বোহাইড্রেট হতে গেলে তাদের ভিতর কমপক্ষে 2টা হাইড্রক্সিল মূলক থাকবে। হাইড্রক্সিল মূলক থাকা সত্ত্বেও সেটা হতে হবে অ্যালডিহাইড যৌগ অথবা হতে হবে কিটোন যৌগ। কিটোন যৌগ হবে কমপক্ষে 2টা হাইড্রক্সিল মূলক, সাথে এটা হবে কিটোন যৌগ, না হলে হবে অ্যালডিহাইড যৌগ। অথবা এদের থেকে তৈরি নতুন একটা উদ্ভূত জাতক হলেই সেটা হচ্ছে শর্করা। এভাবে তারা সংজ্ঞায়িত করছিল। তো এটাই আসলে মেইনলি শর্করা। তো এবার যেই টপিকটা সম্পর্কে আমরা শিখব, চলো আমরা মূল বইয়ে চলে যাই। মূল বই থেকেই দেখি। দেখো এখানে লিখছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত 1:2:1। এভাবে তারা সংজ্ঞায়িত করছিল। উদাহরণ যেমন গ্লুকোজ। কিন্তু এমন অনুপাত না থাকলেও সেটা কার্বোহাইড্রেট, যেমন সুক্রোজ। আবার এমন অনুপাত থাকলেও সেটা কার্বোহাইড্রেট নয়, যেমন কিন্তু ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড। এগুলোতে এমন ধরনের অনুপাত থাকা সত্ত্বেও এগুলো কিন্তু কার্বোহাইড্রেট নয়। কার্বোহাইড্রেটের সংজ্ঞা: কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন যৌগ অথবা এদের
থেকে উদ্ভূত যৌগ। কার্বোহাইড্রেট শব্দটা আসে হাইড্রেটস অফ কার্বন থেকে, যার অর্থ হলো কার্বনের জলায়ন। তো আশা করি এটুকু তোমরা বুঝছো। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে অধিকাংশ উদ্ভিদের 50 থেকে 80 ভাগ হলো কার্বোহাইড্রেট। এটা কিন্তু একটা মেডিকেলের প্রশ্ন, এটা তোমরা মাথায় রাখবে ভালোভাবে। তো কার্বোহাইড্রেটের উৎস, কার্বোহাইড্রেটের প্রধান উৎস হলো উদ্ভিদ। এছাড়াও কার্বোহাইড্রেট কিন্তু প্রাণীদেহে যকৃতে থাকে, পেশিতে থাকে, দুধে থাকে। এখন জানা লাগবে যকৃতে কি কার্বোহাইড্রেট থাকে। যকৃতে কিন্তু সঞ্চিত পদার্থ রূপে থাকে, গ্লাইকোজেন থাকে। যকৃতে সঞ্চিত পদার্থ রূপে গ্লাইকোজেন থাকে, গ্লুকোজ সঞ্চিত হয়ে যকৃতে যে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। পেশিতে থাকে ল্যাকটিক অ্যাসিড। পেশিতে থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা কিন্তু আমাদের শক্তি যোগায়, পেশিতে শক্তি যোগায়। দুধে কি থাকে? দুধে থাকে ল্যাকটোজেন, ল্যাকটোজেন রূপে। দুধে কার্বোহাইড্রেট থাকে ল্যাকটোজেন রূপে। তো জিনিসটা জানার প্রয়োজন ছিল, তো জানলাম। তারপর হলো কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। তো কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য আমরা একটু ভালো করে বোঝার জন্য চলো, কার্বোহাইড্রেটটা হতে পারে দানাদার, যেমন চিনি। চিনি কিন্তু দানাদার। অথবা হতে পারে তন্তুময়, যেমন সেলুলোজ, যেটা কোনো উদ্ভিদের গাঠনিক উপাদান। সেলুলোজ সেলুলোজ হলো তন্তুময়। কার্বোহাইড্রেট হতে পারে মিষ্টি, যেমন চিনি। কার্বোহাইড্রেট আবার হতে পারে স্বাদহীন, যেমন ভাত, সেলুলোজ। তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে বেশি তাপে কার্বোহাইড্রেট অঙ্গারে পরিণত হয়। মানে বেশি তাপে কার্বোহাইড্রেট ছাইয়ে পরিণত হয়। যেমন কিন্তু সেলুলোজ কিন্তু উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান। আর এই উদ্ভিদকে আমরা কিন্তু পোড়ালে সেটা ছাইয়ে পরিণত হয়। এভাবে মনে রাখবা, বেশি তাপে কার্বোহাইড্রেট অঙ্গারে পরিণত হয়। কার্বোহাইড্রেট অ্যাসিডের সাথে মিশে এস্টার যৌগ গঠন করে। কার্বোহাইড্রেটের ভিতর অধিকাংশই পানিতে অদ্রবণীয়, যেমন ভাত অথবা সেলুলোজ। তবে মনোস্যাকারাইড সমূহ, যেমন চিনি কিন্তু পানিতে দ্রবণীয়। তো এটা ছিল কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। তো তারপর আছে জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ। এটা আমরা একটু পরে জানবো, আগে কার্বোহাইড্রেট সম্পর্কে ডিটেলসলি জেনে আসি। কার্বোহাইড্রেটকে আমরা স্বাদের ভিত্তিতে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা সুগার, একটা নন সুগার। সুগারের উদাহরণ কি ভাইয়া? সুগারের উদাহরণ চিনি। নন সুগারের উদাহরণ সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, এগুলো নন সুগার। এরপর হচ্ছে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে আবার কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা রিডিউসিং সুগার আর একটা নন রিডিউসিং সুগার। এখন আমাদের মনে রাখা প্রয়োজন রিডিউসিং সুগার কারা আর নন রিডিউসিং সুগার কারা। তো রিডিউসিং সুগার মনে রাখবা তোমরা, সকল মনোস্যাকারাইড কিন্তু রিডিউসিং সুগার। আবার ডাইস্যাকারাইডটাও রিডিউসিং সুগার। তবে এই ডাইস্যাকারাইডে ব্যতিক্রম রয়েছে। ডাইস্যাকারাইডকে আমরা মনে রাখতে পারি মশলা দ্বারা। তো ওইটা একটু পরে শিখাচ্ছি, কিন্তু ডাইস্যাকারাইডের ভিতর মনে রাখবা সুক্রোজ আর ট্রিহলোজ, এই দুইটা রিডিউসিং সুগার নয়। সুক্রোজ এবং ট্রিহালোজ রিডিউসিং সুগার নয়, এই দুইটা ব্যতিক্রম। এছাড়া সকল মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড হলো রিডিউসিং সুগার বা বিজারক চিনি। আর নন রিডিউসিং সুগার হলো এই সুক্রোজ, ট্রিহালোজ আর এই পলিস্যাকারাইড। সকল পলিস্যাকারাইডই কিন্তু নন রিডিউসিং সুগার। তো তারপর হচ্ছে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে আবার কার্বোহাইড্রেটকে চার ভাগে ভাগ করা হয়, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডকে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আবার অনেক ভাগে ভাগ করা হয়। সাধারণত মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা থাকে 3 থেকে 10টা। আর ডাইস্যাকারাইডকে আমরা মনে রাখবো ডাইস্যাকারাইডকে মনে রাখবো আমরা মশলা দ্বারা। যেমন মোতে হচ্ছে ম্যালটোজ, দন্তর সাথে সুক্রোজ, আবার সেলোবায়েজ, লতে ল্যাকটোজ। কেন এটা মনে রাখবা? কারণ হচ্ছে কিন্তু অনেক রকম কোশ্চেন আসে যে নিচের কোনটা ডাইস্যাকারাইড, তো মশলা দ্বারা তোমরা এইভাবে মনে রাখতে পারো। তো চলো শুরু করি আমাদের মেইন আলোচনা। এখানে বলছে স্বাদের উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করা হয়, সুগার, নন সুগার। এটা কিন্তু বলছি যে সুগার যারা, এরা স্বাদে মিষ্টি, দানাদার। যেমন চিনির কথা চিন্তা করো, পানিতেও দ্রবণীয়। যেমন উদাহরণ গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। আর নন সুগার, এরা স্বাদে মিষ্টি নয়। নন সুগারের ক্ষেত্রে ভাত অথবা সেলুলোজের কথা মনে করো, এরা স্বাদে মিষ্টি না, অদানাদার, আবার পানিতে অদ্রবণীয়। যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। এরপর রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে 4 প্রকার। প্রথমে আছে মনোস্যাকারাইডে যেটা মনে রাখবা সেটা হচ্ছে মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা হচ্ছে 3 থেকে 10টা। মনোস্যাকারাইড তৈরির সাধারণ সংকেত হলো CnH2nOn।
মনোস্যাকারাইড সমূহ জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক ইউনিট হিসেবে কাজ করে। মনোস্যাকারাইড সমূহ জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক ইউনিট হিসেবে কাজ করে। তো এটাও তো আমরা মনে রাখবা। মনোস্যাকারাইডের উদাহরণ যেমন 3 কার্বন হলে তাকে বলা হয় ট্রায়োস, 4 কার্বন হলে তাকে বলা হয় টেট্রোস, 5 কার্বন হলে তাকে বলা হয় পেন্টোস, 6 কার্বন হলে হেক্সোস, 7 কার্বন হলে হেপ্টোস। জীবদের অধিকাংশ মনোস্যাকারাইড কিন্তু অপটিক্যাল আইসোমারের ডি সিরিজভুক্ত। জীবদেহের অধিকাংশ মনোস্যাকারাইড অপটিক্যাল আইসোমারের ডি সিরিজভুক্ত। এখন মনোস্যাকারাইডের একটা বিক্রিয়া রয়েছে, বিক্রিয়াটা আমি লিখে নিয়ে আসছি অবশ্য, এখান থেকে ভালো বুঝবো। মনোস্যাকারাইড যদি কিউপ্রাস হাইড্রোক্সাইড বেনেডিক দ্রবণের কিউপ্রিক হাইড্রোক্সাইডের সাথে অ্যালডিহাইড বা কিটোন, এই যে মনোস্যাকারাইডের ভিতর যে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে, এরা বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইড তৈরি করে, সাথে লাল পদক্ষেপ দেয়। এই কিউপ্রাস অক্সাইড কিন্তু লাল পদক্ষেপ দেয়। তো এখানে বলছে বেনেডিক দ্রবণের কিউপ্রিক হাইড্রোক্সাইডের সাথে অ্যালডিহাইড অথবা কিটোন যৌগ মিলে কিউপ্রাস অক্সাইডে পরিণত হয়, যা লাল বর্ণের পদক্ষেপ দেয়। তাহলে মনে রাখবা, বেনেডিক দ্রবণের কিউপ্রিক হাইড্রোক্সাইডের সাথে অ্যালডিহাইড বা কিটোন যৌগ মিলে কিউপ্রাস অক্সাইডে পরিণত হয়, যা লাল বর্ণের পদক্ষেপ দেয়। তারপর আসো ট্রায়োজ। ট্রায়োজে কি মনে রাখবা? ট্রায়োজের ভিতর এই গ্লিসারঅ্যালডিহাইড, এটা হলো অ্যালডোজ। এটা হলো অ্যালডোজ কেন? কারণ এখানে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, অ্যালডিহাইড গ্রুপ দিয়ে এই শর্করাটা তৈরি হয়েছে, তাই এটা হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড হলো অ্যালডোজ ট্রায়োজ। আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, কিটোন, অ্যাসিটোন, এভাবে মনে রাখবা। এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন একটা কিটোস শর্করা, কিটোস ট্রায়োজ, কারণ এর ভিতর কিটোন গ্রুপ রয়েছে, কিটোন ফাংশনাল গ্রুপ রয়েছে, তাই এটা হচ্ছে কিটোজের। তাহলে কিটোস ট্রায়োজ এমসিকিউ কিন্তু এভাবে আসে যে নিচের কোনটা কিটোস ট্রায়োজ বা নিচের কোনটা অ্যালডোস ট্রায়োজ। তো এই দুটা মাথায় রাখবা তোমরা, যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন কিটোন এটা হলো কিটোজ, আর গ্লিসারলডিহাইড হলো অ্যালডোস। তারপর আসো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ লাইন, এই গ্লিসারলডিহাইড একটি অ্যালডোস শর্করা আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন একটি কিটোস শর্করা। এই অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপকে বলা হয় রিডিউসিং গ্রুপ, কারণ এরা কতিপয় যৌগের সাথে জারিত এবং বিজারিত হয়। তো তারপর আসো টেট্রোজের উদাহরণ মনে রাখবা। ইরিথ্রোজ হলো অ্যালডোজ আর ইরিথ্রোলোজ হলো কিটোজ। ইরিথ্রোজ হলো অ্যালডোজ আর ইরিথ্রোলোজ, যেখানে মনে রাখবা যেখানে লোজ আছে, মানে পরবর্তীতে একটা লোজ যোগ করছে, সেটা হচ্ছে কিটোজ। আর ইরিথ্রোজ হলো একটি অ্যালডোজ শর্করা, আর ইরিথ্রোলোজ হলো একটি কিটোজ টেট্রোজ। তারপর হচ্ছে পেন্টোসের উদাহরণের ভিতরে গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে, যেমন জাইলোজ, রাইবোজ। রাইবোজ কিন্তু আরএনএ এর প্রধান উপাদান। তারপর ডিঅক্সিরাইবোজ, যেটা ডিএনএ এর প্রধান উপাদান। অ্যারাইবিনোজ, এগুলো কি? এগুলো অ্যালডোজ। আর রাইবোলোজ, আমি বলছি যেখানে লোজ আছে সেগুলো হচ্ছে কিটোজ, তাহলে রাইবোলোজ, জাইলুলোজ, এগুলো কি? এগুলো কিটোজ শর্করা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এভাবে, যে পেন্টোজ শর্করার ভিতর কোনটা হচ্ছে অ্যালডোজ আর কোনটা কিটোজ। তো অ্যালডোজের ভিতর তোমরা মনে রাখবা জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, অ্যারাইবিনোজ, এই চারটা অ্যালডোজ, আর রাইবোলোজ, জাইলুলোজ, এগুলো হচ্ছে কিটোজ। তো চলো রাইবোজ নিয়ে একটু ডিটেলসলি আলোচনা। প্রথমটা মনে রাখবা, রাইবোজের আণবিক সংকেত হলো C5H10O5, এটা মাথায় রাখবা। তারপর রাইবোজ শর্করার গলনাঙ্ক 95°C, এটাও মাথায় রাখবা। রাইবোজ একটা অ্যালডোজ পেন্টোজ, এটাও মনে রাখবা। তারপর একটা গুরুত্বপূর্ণ জিনিস, রাইবোজ হলো এটিপি, এনএডিপি ইত্যাদি যত কোএনজাইম রয়েছে ইত্যাদির সাথে যুক্ত থাকে। তো কোএনজাইম তৈরিতে কিন্তু রাইবোজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো সেটাই বলছে। তারপর হচ্ছে ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সি তার মানে এখানে বোঝাচ্ছে যে রাইবোজ থেকে একটা অক্সিজেনকে মাইনাস করলে হয় ডিঅক্সিরাইবোজ। আমরা কিন্তু রাইবোজের সাধারণ সংকেত বা আণবিক সংকেত দেখছি হচ্ছে C5H10O5, আর এই ডিঅক্সিরাইবোজ মানে একটা অক্সিজেন এখানে নাই, এখানে এর সংকেত কিন্তু C5H10O4।
এই ডিঅক্সিরাইবোজও একটা অ্যালডোজ, পেন্টোজ, তারপর এই ডিঅক্সিরাইবোজের কত নং কার্বনে হাইড্রোজেনটা মানে হারিয়ে যায়, এটা কিন্তু ডিঅক্সিরাইবোজের ২ নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপের পরিবর্তে কেবল একটা হাইড্রোজেন থাকে। তার মানে ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে ২ নং কার্বনে কিন্তু হাইড্রোক্সিলের পরিবর্তে শুধু হাইড্রোজেন থাকে আর অক্সিজেনটা হারায় যায়। ডিঅক্সিরাইবোজ কি? ডিঅক্সিরাইবোজ হলো ডিএনএ এর গাঠনিক উপাদান। তারপর হচ্ছে রাইবোলোজ। রাইবোলোজ একটা কিটোজ পেন্টোজ, এটুকু মনে রাখলেই হবে। তারপর রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের ভিতর পার্থক্য। রাইবোজ হলো আরএনএ এর অপরিহার্য উপাদান, ডিঅক্সিরাইবোজ হলো ডিএনএ এর অপরিহার্য উপাদান। রাইবোজ রাইবোজ আবিষ্কার করে কে? রাইবোজ আবিষ্কার করে এমিল ফিশার। এমিল ফিশার এমিল ফিশার আবিষ্কার করে। আর ডিঅক্সিরাইবোজ কে আবিষ্কার করে? বিজ্ঞানী লেভেনি আছে ডিঅক্সিরাইবোজ আবিষ্কার করে। তাই তোমরা মনে রাখবা রাইবোজ হলো এইচসিএলের সাথে বিক্রিয়া করে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে। ফারফিউরাল অ্যাসিড এটা কিভাবে মনে রাখবো? যেহেতু বিজ্ঞানী এমিল ফিশার থেকে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে রাইবোজ এইচসিএলের সাথে বিক্রিয়া করে। আর ডিঅক্সিরাইবোজ আবিষ্কার করছে বিজ্ঞানী লেভিনি, তাই ডিঅক্সিরাইবোজ এইচসিএলের সাথে বিক্রিয়া করে তৈরি করে লেভুলিনিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোজ তৈরি করে এইচসিএলের সাথে বিক্রিয়া করে লেভুলিনিক অ্যাসিড তৈরি করে। তারপর হচ্ছে রাইবোজে ৫টা অক্সিজেন রয়েছে, ডিঅক্সিরাইবোজে একটা অক্সিজেন যেহেতু নেই তাই ৪টা অক্সিজেন থাকবে। রাইবোজের ২ নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ রয়েছে। আর ডিঅক্সিরাইবোজে যেহেতু ২ নং কার্বনের হাইড্রোক্সিল গ্রুপের থেকে একটা হাইড্রোজেন চলে গেছে তাই শুধু হাইড্রোজেন রয়েছে। রাইবোজ হলো নিউক্লিওটাইড এবং শর্করা তৈরিতে অংশগ্রহণ করে। আর ডিঅক্সিরাইবোজ হলো ডিঅক্সি নিউক্লিওটাইড গঠনে অংশগ্রহণ করে। এরপর হচ্ছে হেক্সোজের ভিতর রয়েছে গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ এগুলো অ্যালডোজ। আর শুধুমাত্র ফ্রুক্টোজ হলো কিটোজ আর গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ এগুলো হলো অ্যালডোজ। তো গ্লুকোজ একটি রিডিউসিং সুগার বা বিচরণক্ষম শর্করা। গ্লুকোজ পাকা ফল এবং মধুতে প্রচুর পরিমাণে থাকে এবং পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ হলো ১২ থেকে ৩০%। এটা মনে রাখবা তোমরা। পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ থাকে ১২ থেকে ৩০%। এই জন্য গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার বা আঙ্গুলের শর্করা বলা হয়। গ্লুকোজ হলো শ্বসনের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ। শ্বসনের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিসের যে প্রাথমিক পদার্থ সেটাই কিন্তু গ্লুকোজ, তো সেটাই বলছে। এখন গ্লুকোজ হলো পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে সামান্য দ্রবণীয় হলেও ইথারে একেবারেই অদ্রবণীয়। গ্লুকোজ দানাদার পদার্থ এবং সাথে মিষ্টি। গ্লুকোজের ব্যবহার যেটা খুবই গুরুত্বপূর্ণ, গ্লুকোজকে কিন্তু আমরা রোগীর পথ্য হিসেবে ব্যবহার করি। রোগীর পথ্য হিসেবে কিভাবে? যে কেউ যদি অজ্ঞান হয়ে যায় তাহলে তখন বা দুর্বল হয়ে যায় তখন তাকে কিন্তু আমরা গ্লুকোজ খেতে বলি, অথবা তার জন্য কিন্তু আমরা গ্লুকোজ নিয়ে যাই। এজন্য রোগীর পথ্য হিসেবে গ্লুকোজ ব্যবহৃত হয়। রোগীকে দ্রুত শক্তি দিতে গ্লুকোজ ব্যবহৃত হয়। বিভিন্ন ফল সংরক্ষণে এটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়। ক্যালসিয়াম গ্লুকোনেট নামক ওষুধ তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়। গ্লুকোজ কিন্তু ভিটামিন সি তৈরির জন্য ব্যবহৃত হয়। গ্লুকোজ সরবিটাল তৈরি করে এবং গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয়। গ্লুকোজ কার্বোহাইড্রেট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই গ্লুকোজের ব্যবহারটা তোমরা মনে রাখবা, এটা একটু স্টার দেওয়ার মতো টপিক। তো তারপর কি বলছে? গ্লুকোজের রিং স্ট্রাকচার এখানে হচ্ছে মূলত এই যে ৫ নং কার্বনের ডান পাশে হাইড্রোক্সিল মূলক রয়েছে, তাই এটা হচ্ছে ডি গ্লুকোজ। ডি মানে ডানাভর্তি, ডেক্সট্রো তাই ডানাভর্তি। আর ৫ নং কার্বনে যদি বাম পাশে হাইড্রোক্সিল গ্রুপ থাকে তাকে তা বলা হয় এল গ্লুকোজ। ডান পাশে থাকলে তাকে ডি গ্লুকোজ, বাম পাশে থাকলে তাকে এল গ্লুকোজ। আর এখানে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজ হচ্ছে ১ নং কার্বনের নিচে যদি হাইড্রোক্সিল মূলক থাকে, ১ নং কার্বনের নিচে হাইড্রোক্সিল মূলক থাকলে সেটা আলফা ডি গ্লুকোজ। আর ১ নং কার্বনের উপরে হাইড্রোক্সিল গ্রুপ থাকলে সেটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ আর আলফা ডি গ্লুকোজের উদাহরণ কি ভাইয়া? আলফা ডি গ্লুকোজের উদাহরণ কিন্তু স্টার্চ কিন্তু আলফা ডি গ্লুকোজ। আর বিটা ডি গ্লুকোজের উদাহরণ কিন্তু সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের উদাহরণ আর স্টার্চ হচ্ছে আলফা ডি গ্লুকোজের উদাহরণ। সেলুলোজ কোষের গাঠনিক বস্তু আর স্টার্চ কি? স্টার্চ হলো উদ্ভিদের সঞ্চিত পদার্থ আর গ্লাইকোজেন হলো জীবের সঞ্চিত পদার্থ। উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে। উদ্ভিদে সবসময় এই ডি বা ডি গ্লুকোজ থাকে উদ্ভিদে সবসময়।
তারপর ফ্রুক্টোজ। ফ্রুক্টোজকে বলা হয় ফলের চিনি, কারণ সব পাকা ফলে ফ্রুক্টোজ বেশি পরিমাণ থাকে, তাই ফ্রুক্টোজকে বলা হয় ফলের চিনি। এছাড়াও বিট এবং আখের কান্ডে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ রয়েছে। ফ্রুক্টোজের ব্যবহার, ফ্রুক্টোজকে কনফেকশনারিতে নানা ধরনের মিষ্টি জাতীয় জিনিস তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া সুক্রোজকে আদ্য বিশ্লেষণ করলে আমরা কিন্তু পরিমাণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পেতে পারি। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের ভিতর পার্থক্য, এটা তোমরা রিং দিবা। এখানে জাস্ট মনে রাখবা হচ্ছে গ্লুকোজের রিং পাইরানোজ ধরনের, আর ফ্রুক্টোজের রিং ফিউরানোজ ধরনের। কিভাবে মনে রাখবা? ফ্রুক্টোজে ফতে ফিউরানোজ, আর গ্লুকোজ হলো পাইরানোজ। এটা স্বাভাবিকভাবে মনে রাখবা। আর ফ্রুক্টোজ ফিউরানোজ, এটা ফ দ্বারা মনে রাখবা, গ্লুকোজ পাইরানোজ। এরপর হচ্ছে ম্যানোজও একটি অ্যালডোজ, গ্যালাক্টোজও একটি অ্যালডোজ। আপেক্ষিক মিষ্টতার ক্ষেত্রে মনে রাখবে এভাবে। প্রথম কথা, গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা হলো ৭৪। গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা হলো ৭৪। গ্লুকোজ আর ফ্রুক্টোজ আর গ্লুকোজ মিলে কিন্তু সুক্রোজ তৈরি হয়। সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা হলো ১০০। এই সুক্রোজ আর গ্লুকোজ, এই দুইটার আপেক্ষিক মিষ্টতা মিলে ফ্রুক্টোজের আপেক্ষিক মিষ্টতা হলো ১৭৩। তারপর ল্যাকটোজের আপেক্ষিক মিষ্টতা ১৬। ল্যাকটোজকে দ্বিগুণ করলে হয় মল্টোজের আপেক্ষিক মিষ্টতা ৩২। স্যাকারিনের আপেক্ষিক মিষ্টতা ৫০০। মন্নালেলিন এর আপেক্ষিক মিষ্টতা সব থেকে বেশি, তাই মন্নালেলিন এর আপেক্ষিক মিষ্টতা হলো ২০০০। তারপর হলো হেপ্টোজ মনোস্যাকারাইড, এর উদাহরণ হলো সেডোহেপ্টোলোজ। এটি একটি অ্যালডোজ, এর কিন্তু কোনো কিটোজ নেই, হেপ্টোজের কোনো কিটোজ নেই। সেডোহেপ্টোলোজ এটি একটি অ্যালডোজ। এরপর হচ্ছে ডাইস্যাকারাইডকে মশলা দ্বারা মনে রাখবো। মশলার ভিতর দন্তস্ব রয়েছে, দন্তস্ব দ্বারা সুক্রোজ তৈরি হয় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ মিলে। ম্যালটোজ তৈরি হয় গ্লুকোজ প্লাস গ্লুকোজ মিলে। ল্যাকটোজ তৈরি হয় গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ মিলে। এই মনোস্যাকারাইড সমূহ ডাইস্যাকারাইড তৈরি করে। এবার ডাইস্যাকারাইডের ভিতর যে সুক্রোজ রয়েছে, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ। সুক্রোজ হলো ইক্ষু এবং বিট থেকে পাওয়া যায়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার নয়, এটা কিন্তু প্রথমে দেখিয়েছি। সুক্রোজের সাধারণ সংকেত C12H22O11। সবুজ পাতায় কার্বোহাইড্রেট তৈরি হলেও, আচ্ছা, উদ্ভিদ যখন পাতায় সালোক সংশ্লেষণের মাধ্যমে কিন্তু গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজ তৈরি করলেও উদ্ভিদ এই খাদ্যকে সুক্রোজ হিসেবে তার বিভিন্ন অঙ্গে পরিবাহিত করে। আবার মধুর প্রধান কাঁচামাল সুক্রোজ। যাই হোক, এটা মনে রাখবা। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ। আর উদ্ভিদের পাতায় কিন্তু কার্বোহাইড্রেট তৈরি হলেও, শর্করা তৈরি হলেও, সেটা সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। ইক্ষুর রসে 15% সুক্রোজ থাকে। সুক্রোজের গলনাঙ্ক 188 ডিগ্রি সেলসিয়াস। শ্বসনের উপাদান হিসেবে সুক্রোজ ব্যবহৃত হয় এবং শক্তি উৎপাদন করে। সুক্রোজ শস্য সাবান তৈরিতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে সেলুলোজ হচ্ছে সেলুলোজ বা লিগনিনের আংশিক ভাঙ্গনের ফলে সেলুলোজ তৈরি হয়। সেলুলোজ একটি বিজারণক্ষম চিনি। তারপর আসো ম্যালটোজ সাধারণত স্টার্চের ভাঙ্গনের ফলে ম্যালটোজ তৈরি হয়। এটি একটি আংশিক রিডিউসিং সুগার। এটা কিন্তু মনে রাখবা তোমরা। ম্যালটোজ হচ্ছে আংশিক রিডিউসিং সুগার। তারপর হচ্ছে অলিগোস্যাকারাইড হচ্ছে 3 থেকে 10টা মনোস্যাকারাইড অণু মিলে তৈরি করে এই অলিগোস্যাকারাইড। 3 থেকে 10টা মনোস্যাকারাইড অণু মিলে তৈরি করে অলিগোস্যাকারাইড। তারপর হচ্ছে ট্রাইস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের ভিতরে রয়েছে ট্রাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে র্যাফিনোজের সংকেতটাও তোমরা মনে রাখবা। র্যাফিনোজ তৈরি হয় গ্লুকোজ, এখনো ফ্রুক্টোজ এবং এখনো গ্যালাক্টোজ মিলে। র্যাফিনোজ তৈরি হয় এখনো গ্লুকোজ প্লাস এখনো ফ্রুক্টোজ প্লাস এখনো গ্যালাক্টোজ মিলে। যেই যৌগটা তৈরি হবে, সেই যৌগ থেকে দুই অণু পানি বাদ দিলেই কিন্তু এই র্যাফিনোজটা পেয়ে যাবে। হচ্ছে টেট্রাস্যাকারাইডের উদাহরণ হচ্ছে স্টাকিওজ তৈরি হয় এখনো গ্লুকোজ, এখনো ফ্রুক্টোজ এবং দুই অণু গ্যালাক্টোজ।
এখানে র্যাফিনোজ তৈরি হয়েছে অ্যাকোনোগ্যালাক্টোজ আর স্টকিজ তৈরি হয় আছে দুয়েনোগ্যালাক্টোজের মাধ্যমে এবং স্কারডোজ পেন্টাস্যাকারাইডের ভিতরে রয়েছে বারবাকোজ পেন্টাস্যাকারাইডের ভিতরে রয়েছে বারবাকোজ এই উদাহরণগুলো তোমরা মনে রাখবা ট্রাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে র্যাফিনোজ টেট্রাস্যাকারাইডের উদাহরণ হচ্ছে স্টাকিওজ এবং স্কারডোজ পেন্টাস্যাকারাইডের উদাহরণ হচ্ছে বারবাকোজ আর পলিস্যাকারাইডের হচ্ছে পলিস্যাকারাইডের ভিতরে রয়েছে পলিস্যাকারাইড দুই প্রকার পলিস্যাকারাইড হচ্ছে একটা হচ্ছে গাঠনিক পলিস্যাকারাইড যেমন সেলুলোজ হেমিসেলুলোজ পেকটিন সেলুলোজ হেমিসেলুলোজ পেকটিন এগুলো কিন্তু কোষ প্রাচীর গঠন করে তাই এগুলোকে বলে গাঠনিক পলিস্যাকারাইড আর সঞ্চয়ী পলিস্যাকারাইড এর ভিতরে রয়েছে স্টার্চ এবং গ্লাইকোজেন স্টার্চ কিন্তু উদ্ভিদ দেহে সঞ্চিত পদার্থ আর গ্লাইকোজেন কিন্তু প্রাণী দেহে সঞ্চিত পদার্থ তো এরপর শ্বেতসার বা স্টার্চ এটা অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিনের মাধ্যমে তৈরি হয় শ্বেতসার বা স্টার্চ এটা অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিনের মাধ্যমে তৈরি হয় তারপর নিচে আসো নিচে হচ্ছে ধান গম আলু ইত্যাদি স্টার্চের প্রধান উৎস ধান গম আলু ইত্যাদি স্টার্চের প্রধান উৎস আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে এটা মনে রাখবা আয়োডিন দ্রবণ দিলে স্টার্চ নীল বর্ণ ধারণ করে স্টার্চ তৈরি হয় এই অ্যামাইলোজ এবং এই অ্যামাইলোপেকটিন মিলে তৈরি হয় স্টার্চ তৈরি হয় স্টার্চের ভিতর 22 ভাগ থাকে অ্যামাইলোজ আর 78 ভাগ থাকে অ্যামাইলোপেকটিন স্টার্চের ভিতর 22 ভাগ থাকে অ্যামাইলোজ 78 ভাগ থাকে অ্যামাইলোপেকটিন এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবা গোল আলুর স্টার্চ কণিকা সবচেয়ে বৃহত্তম আর চালের স্টার্চ কণিকা সবচেয়ে ক্ষুদ্রতম তাহলে গোল আলুর স্টার্চ কণিকা সব থেকে বৃহত্তম আর চালের স্টার্চ কণিকা সব থেকে ক্ষুদ্রতম স্টার্চের ধর্ম থেকে একটা জিনিসই মনে রাখবা সেটা হচ্ছে আয়োডিন দ্রবণে স্টার্চ কিন্তু নীল বর্ণ ধারণ করে আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে তারপর হচ্ছে স্টার্চের ব্যবহার স্টার্চকে অনেক শিল্প প্রতিষ্ঠান গ্লুকোজ অ্যালকোহল চোলাই মদ ইত্যাদিতে স্টার্চ ব্যবহার করা হয় কাগজ এবং আঠা প্রস্তুতে স্টার্চ ব্যবহার করা হয় তারপর সেলুলোজ স্টার্চ কিন্তু আলফা ডি গ্লুকোজ মিলে স্টার্চ তৈরি হয় আর সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজ মিলে সেলুলোজ তৈরি হয় বিটা ডি গ্লুকোজের বিটা অন ফোর বন্ধনের মাধ্যমে সেলুলোজ তৈরি হয় সেলুলোজ থেকে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটা হচ্ছে সেলুলোজ তুলায় সেলুলোজের পরিমাণ হচ্ছে 94% যেটা সব থেকে বেশি তারপর হচ্ছে লিনেনে থাকে 90%, তন্তুকোষে থাকে 90%, কাঠে থাকে 60, মনে রাখবা এইভাবে কাঠ 60 কাঠে থাকে 60%, তৃণলতায় থাকে 30 থেকে 40% আর জৈব বস্তু সমৃদ্ধ মাটিতে থাকে 40 থেকে 70%। এই জিনিসটা মনে রাখবা তুলায় সেলুলোজের পরিমাণ 94%, লিনেন থাকে 90%, তন্তুকোষে থাকে 90%, কাঠে থাকে 60%, তৃণলতায় থাকে 30 থেকে 40%, মাটিতে থাকে 40 থেকে 70%। সেলুলোজের ধর্ম সেলুলোজ কিন্তু স্বাদহীন গন্ধহীন সাদা সেলুলোজ হচ্ছে আয়োডিন দ্রবণে কোনো বর্ণই দেয় না আয়োডিন দ্রবণে কোনো রঙই দেয় না সেলুলোজ স্টার্চ কিন্তু আয়োডিন দ্রবণে নীল বর্ণ দেয় কিন্তু সেলুলোজ আয়োডিন দ্রবণে কোনো রং দেয় না সেলুলোজ হলো উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে সেলুলোজের ব্যবহার এটা মনে রাখবা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেলুলোজ নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয় অ্যাসিডেড ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয় ক্রোমাটোগ্রাফিতে ব্যবহার করা হয় এবং বর্তমানে বায়োটেকনোলজিতেও ব্যবহৃত হচ্ছে এই চারটা মনে রাখলে কিন্তু হবে আর বেশি মনে রাখা লাগবে না সেলুলোজ থেকে তারপর সে মানুষ কেন সেলুলোজ জাতীয় খাদ্য হজম করতে পারে না কারণ স্তন্যপায়ী প্রাণীর পরিপাকতন্ত্রে সেলুলোজ হজমকারী কোনো এনজাইম থাকে না এই জন্য মানুষ সেলুলোজ হজম করতে পারে না কিন্তু গরু ছাগল এদের থাকে এই জন্য এরা ঘাস কিংবা উদ্ভিদ জাতীয় যে কোনো জিনিস খায় এবং খেলে কিন্তু হজম করতে পারে কারণ ওদের সেলুলোজ হজমকারী এনজাইম রয়েছে তারপর হচ্ছে স্টার্চ আর সেলুলোজের মধ্যে পার্থক্য যে এটা মনে রাখবা হচ্ছে শুধুমাত্র স্টার্চ হচ্ছে আলফা ডি গ্লুকোজ পলিমার আর সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজ পলিমার স্টার্চ অণু শাখান্বিত গ্লুকোজ পলিমার আর সেলুলোজ হলো অশাখান্বিত এবং সরল শিকল পলিমার স্টার্চ হলো উদ্ভিদের সঞ্চিত পদার্থ হিসেবে থাকে সেলুলোজ হলো উদ্ভিদের গাঠনিক উপাদান স্টার্চ আয়োডিন দ্রবণে নীল বর্ণ প্রদান করে সেলুলোজ আয়োডিন দ্রবণে কোনো বর্ণই প্রদান করে না স্টার্চ গরু ছাগল এবং মানুষ দুইজনরাই হজম করতে পারে কিন্তু সেলুলোজ কিন্তু গরু ছাগলরা হজম করতে পারলেও মানুষ পারে না কারণ মানুষের দেহে সেলুলোজ হজমকারী কোনো এনজাইম থাকে না এবার হচ্ছে গ্লাইকোজেন হলো প্রাণীদেহে যকৃৎ লিভার মাংসপেশিতে গ্লাইকোজেন জমা থাকে যা কার্বন ও শক্তি সরবরাহ করে গ্লাইকোজেনকে প্রাণীর চর্বি বলা হয় কারণ গ্লাইকোজেন মূলত যকৃতে সঞ্চিত থাকে এই জন্য একে প্রাণীর চর্বি বলা হয়েছে গ্লাইকোজেন কিন্তু আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ দেয় স্টার্চ নীল বর্ণ দেয় সেলুলোজ বর্ণ দেয় না আর গ্লাইকোজেন কিন্তু লালচে বেগুনি বর্ণ দেয় ঠান্ডা পানিতে কলয়েড সাসপেনশন তৈরি করে যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়ে রক্তে প্রবাহিত হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এবার গ্লাইকোজেনের ব্যবহার যেটা মেডিকেলে আসছে সেটা হচ্ছে পেশিতে সাধারণত কি থাকে গ্লাইকোজেন থাকে ল্যাকটিক অ্যাসিড থাকে
গ্লাইকোজেন থাকে পেশিতে, সেটা হচ্ছে শক্তি যোগায়, পেশির শক্তি যোগায়। গ্লাইকোজেন যকৃতে থাকে, সেই যকৃত থেকে গ্লাইকোজেন যখন দেহের প্রয়োজনে গ্লুকোজে পরিণত হয় তখন পেশির কাজে শক্তি দেয়। যকৃতের গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয়, এটি রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখে। এরপর হচ্ছে রিডিউসিং সুগার বিচরণ ক্ষমতার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট দুই প্রকার, রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার। এটা প্রথমেই পড়েছি। রিডিউসিং সুগার কারা? রিডিউসিং সুগারের ভিতরে রয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ। এগুলো সকল মনোস্যাকারাইড, আমরা বলছি সকল মনোস্যাকারাইড, এবং ডাইস্যাকারাইড হলো রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। আর নন স্যাকারাইডের ভিতরে রয়েছে সুক্রোজ, যেটা ডাইস্যাকারাইড হলেও এটা একটা ব্যতিক্রম, ট্রিহালোজ, এটা ডাইস্যাকারাইড হওয়া সত্ত্বেও এটা ব্যতিক্রম, এবং সকল ধরনের পলিস্যাকারাইড হলো নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। প্রস্তুত হেমিসেলুলোজ, কাইটিন এটি নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। এটা মনে রাখবা, কাইটিন কিন্তু কিসে? কাইটিন শর্টটাক, হ্যাঁ শর্টটাকের কোষ প্যাসিল কাইটিন সমৃদ্ধ। আর কাইটিন হলো নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। এটা খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে এবার 24-25-এ আসছে। কাইটিন কি? কাইটিন হলো নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। কাইটিন কি? কাইটিন হচ্ছে নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। কাইটিন থাকে বিভিন্ন জিনিসের বহিঃকঙ্কালে থাকে, যেমন ছত্রাকের কোষপ্রাচীরে থাকে, কাকড়া, লবিস্টার ইত্যাদির বহিঃকঙ্কালে কাইটিন থাকে। এবার একটা জিনিস, সেটা হচ্ছে গ্লুসামিন, গ্লুকোসামিন এবং গ্যালাক্টোসামিন। তরুণাস্থির প্রধান দ্রব্য হলো গ্যালাক্টোসামিন। এটা মনে রাখবে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তরুণাস্থির প্রধান দ্রব্য হচ্ছে গ্যালাক্টোসামিন। তো আর এখানে লাগবে না বেশি কিছু। এবার সেই কার্বোহাইড্রেটের ব্যবহার বা শর্করার ব্যবহার। মোটা দাগে বলতে গেলে কার্বোহাইড্রেটের ভিতর যে শর্করা থাকে, শর্করা হলো শক্তির প্রধান উৎস। তারপর কি? তারপর বলতে পারি শৈবাল উদ্ভিদদেহে স্টার্চ। শৈবাল আর উদ্ভিদে সঞ্চিত পদার্থ স্টার্চ। আর প্রাণীদের সঞ্চিত পদার্থ কি? গ্লাইকোজেন। আবার সেলুলোজ উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন এগুলো কোষপ্রাচীরের প্রধান উপাদান। প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়ায় গ্লাইকোজেন নামক শর্করা থাকে, যা এরা সঞ্চয় করে রাখে। আবার সেলুলোজ কি করে? অ্যামিনো অ্যাসিডকে বিভাগ করে। আবার সেলুলোজের ভিতর যে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ রয়েছে, সেগুলো ডিএনএ এবং আরএনএর গাঠনিক উপাদান। প্রাণীদের হাড়ের সন্ধিস্থলে কিন্তু লুব্রিকেন্ট হিসেবে বা পিচ্ছিল পদার্থ হিসেবে থাকে, কি থাকে? এই গ্যালাক্টোসামিন থাকে। তরুণাস্থির প্রধান দ্রব্য গ্যালাক্টোসামিন, এটা থাকে। আবার এডিপি, জিটিপি ইত্যাদি কোএনজাইম তৈরিতে রাইবোজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেলুলোজ কিন্তু উদ্ভিদকে দৃঢ়তা এবং সুরক্ষা দেয়। তো এটাই ছিল আজকের ভিডিও। এখানে তোমরা বলতে পারো যে ভাই আপনি তো অনেক কিছু বোঝান নাই, জাস্ট রিডিং পড়িয়েছেন। তো এটা আমার ফার্স্ট ক্লাস, মানে এটা তোমাদের সামনে আমার ফার্স্ট। তো আমার অভিজ্ঞতা খুবই অল্প। তো তার পরিপ্রেক্ষিতে আমি যতটুকু পারলাম তোমাদের জন্য, যেহেতু আমার হাতে ওইরকম কোনো অপশন নাই যে তোমাদের লিখে লিখে শিখাবো। ভবিষ্যতে কখনো সেরকম কোনো অপশন থাকলে তখন আমি তোমাদের ব্ল্যাকবোর্ডের মাধ্যমে ক্লাস নিব। এখন এই জিনিসগুলো তোমরা অনেকেই নতুন পড়তে গেলে ভাবো যে এই কোশ্চেন চ্যাপ্টার থেকে কি কি পড়বো, কি কি জিনিস পড়বো, মানে কোন কোন লাইন পড়বো, কোন কোন লাইন ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য বিশেষ করে, বা এসএসসির এমসিকিউ এর জন্য। তো তার জন্যই আমি কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লাইন সম্পর্কে আলোচনা করেছি যতটুকু সম্ভব। আমার যতটুকু জ্ঞান আছে ততটুকু জ্ঞানের ভিত্তিতে আমি কিন্তু বুঝে দেওয়ার চেষ্টা করেছি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সামনে তোমাদের নিয়ে অনেক কিছু করার, হ্যাঁ, সক্ষমতা আল্লাহ দিলে আমি অবশ্যই করব। তো আহ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কেননা লাইক এবং শেয়ার করলে কিন্তু আহ, ভিডিওর ভিউজ অনেক বেড়ে যায় এবং অনেক মানুষের কাছে পৌঁছায়। আমি যেহেতু নতুন, তো আমাকে এই সাপোর্টটুকু দিও। আল্লাহ হাফেজ।